আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয়, সেনাপতি হিসাবে, যোদ্ধা হিসাবে না, সেনাপতি হিসাবে থ্যাংক ইউ। আমি আপনাকে এই কৃতজ্ঞতাটুকু জানাতে অনেক দেরি করে ফেললাম। আমাদের এই গণ অভ্যুত্থান যেটা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সেটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে আমরা ধারণা করতে পারি। খুব অল্প দিন গেছে, এর মধ্যেই নানা রকম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই চিরাচরিত চিরায়ত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে স্বয়ং শেখ হাসিনা নেমেছেন এটায়। আমাদের এগুলো একটু জেনে রাখা দরকার, এবং আমাদের নিজেদেরও এই প্রসঙ্গে প্রস্তুতি লাগবে। আসলে আমাগো আপা আর ইন্ডিয়াতে নাই, অবশেষে আমাগো আপার সন্ধান পাওয়া গেছে। আমাগো আপা কোথায় আছে? শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল, নতুন কল রেকর্ড ভাই, খুবই গুরুত্বপূর্ণ কল রেকর্ড, এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কল রেকর্ড ভাইরাল। প্রিয় দর্শক, দুইটি কল রেকর্ডে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের নতুন বাংলাদেশ আমরা খুঁজে পেয়েছি 2024 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, এটা আমরা সবাই কিন্তু জানি। কিন্তু এই শেখ হাসিনা পালানোর পিছনে সবচাইতে বড় অবদান রয়েছে, সেটি হলো, বলেন তো কে? আবু সাইদ, রংপুরের আবু সাইদ। কারণ আবু সাইদের জন্যই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আবু সাইদ যদি শহীদ না হতো, আমার মনে হয় না দেশ নতুন করে স্বাধীন হতো, বা মানুষ হাসিনার প্রতি ক্ষিপ্ত হতো এবং হাসিনা পালাতে বাধ্য হতো, মনে হয় হতো না। তবে আল্লাহ পাক ভালো জানেন। তবে যেটা বোঝা যায়, হ্যাঁ, আবু সাইদ শহীদ হওয়ার মাধ্যমে কিন্তু পুরো মানুষের টনক নাড়িয়ে দিয়েছে। হাসিনার দুর্নীতির মসনদ কাঁপিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। যেমন ল্যাংড়া মশা নমরুদের সব শেষ করেছিল, যেমন ফেরাউন শেষ হয়ে গিয়েছিল, ঠিক সেরকমই হয়েছে। তো যাই হোক, আমি আসলে কথা বলবো না, বাড়াবো না। তো শেখ হাসিনা আসলে অবশেষে এই আবু সাইদ 2024 সালের যিনি প্রথম শহীদ, সে আবু সাইদের মৃত্যু নিয়েও নতুন খেলা শুরু করছে শেখ হাসিনা। তো চলুন এই ভিডিওগুলো যে দেখাবো, ভিডিওগুলো দেখলেই হয়তো আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন যে হাসিনা আবার নতুন করে কি চাল চালার চিন্তাভাবনা করতেছে, ডক্টর ইউনূসকে একথা বলতে গেলে সাইজ করার চিন্তাভাবনা করতেছে। তো চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি, তাহলে সব বুঝতে পারবেন। চলুন দেখে আসি। আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে, তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গীর সাথে যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নিয়ে অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে, তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাবকে দেখবে। আমি যে জুডিশিয়াল কমিটি করেছে দিলাম এই হত্যা করতে, আজকে এটা জবাব। আমাদের এই গণ অভ্যুত্থান যেটা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সেটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে আমরা ধারণা করতে পারি। খুব অল্প দিন গেছে, এর মধ্যেই নানা রকম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই চিরাচরিত চিরায়ত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে স্বয়ং শেখ হাসিনা নেমেছেন এটায়। আমাদের এগুলো একটু জেনে রাখা দরকার, এবং আমাদের নিজেদেরও এই প্রসঙ্গে প্রস্তুতি লাগবে। 3 মাসের একটু বেশি সময় গেছে, আমার স্মৃতি খুবই তরতাজা আছে। 3 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর কি হবে, আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার। শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন, সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু সাইদের মৃত্যুকে নিয়ে। তিনি বিদ্রুপাত্মক ঢঙে কথাবার্তা বলেছেন। আমি সেই জায়গায় আসবো, ভিডিওটা আমি মন্তব্যও দিয়ে দিব, বা ভিডিওটা পাওয়া যায়, আপনারা একটু সব চ্যানেল এটাকে পাবলিশ করেছে, আপনারা দেখে নেবেন। তার আগে আরেকটা ইস্যু নিয়ে কথা বলি, যেটাও আসলে এটার সাথে সিনক্রোনাইজড বলে আমি মনে করি। তার আগে একটু বলে রাখা দরকার, সেটা হলো যে অভিনেত্রীর একটা স্ট্যাটাস রিসেন্টলি খুব আলোচিত হলো। সেই স্ট্যাটাসটা কতটুকু সঠিক সেটা নিয়ে একটু কনফিউশন রেখে আমরা একটু শুনবো। কারণ হলো, আমি সোহানা সাবা অভিনেত্রী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি দেখলাম যে এই নামে সার্চ দিলে তার আরেকটা ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়া যায়। অনেকেই বলেছেন, আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে অনেকেই তো একাধিক আইডি চালায়, এটা নাকি তারই, এবং তার খুবই অন্ধ আওয়ামী আনুগত্য আছে, এই পারসেপশন আছে। আর যদি এটা তিনি না দিয়ে থাকতেন, তাহলে তো তার ভেরিফাইড যে আইডি আছে সেখানে এই জিনিসটা বলা দরকার ছিল। কারণ এখানে তিনি এমন একটা অভিযোগ করেছেন, এটা মর্মান্তিক, মারাত্মক, বিভৎস, বর্বর। কি বলেছেন? পানি লাগবে, পানি। তারপরে মুগ্ধকে কে কি করে মারলো, কই গুলি লাগলো,
কোথায় হসপিটালে গেল, কোন হসপিটালে গেল, কোথায় দাফন করলো, ওর যমজ ভাই স্নিগ্ধ আর মুগ্ধর একসাথে ছবি ভিডিও দেখতে চাই। ওদের মা ছেলের মৃত্যুর পরের দিন এত বড় একটা লেখা পোস্ট করলো, কিন্তু তাকে এখন আর দেখা যায় না কেন? যমজ ভাইয়ের মৃত্যুর শোক ভুলে 3 মাসে কি করে স্নিগ্ধ হ্যাপিলি ইউরোপ ট্যুর করছে। আবারও বলছি, আমি যদি এটা তার অ্যাকাউন্ট না হয় তাহলে আসলে এটাকে খুব গুরুত্ব দেওয়ার কথা নেই, কিন্তু আমি খোঁজখবর করি। আমি চাই না কখনো আমার এখানে কোনো ভুল তথ্য প্রকাশিত হোক এবং কনফিউশন থাকলে সেটাও বলে নিলাম। কিন্তু আমি তো খুব বেশি ডিফারেন্সের কিছু দেখি না, কারণ মাকসুদুল হক মানে আওয়ামী লীগের 5টা লোকজন কেমন হয় মাকসুদুল হকের স্ট্যাটাস দেখে আমরা নিশ্চয়ই বুঝেছি। এর আগে তিনি একটা কলাম রীতিমতো লিখেছেন, কলামটার মধ্যে যেহেতু যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন তাই যুক্তি দিয়ে কথা বলেছি। আর ওই যে স্ট্যাটাস, যেভাবে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসের পর কীভাবে তাকে তার মৃত্যু নিশ্চিত করে কি বিভৎস বর্বরভাবে লিখেছিলেন, ইতরের মতো বলেছিলেন, তাই ওই ইতরকে ইতর বলেছিলাম। ওটা নিয়ে আলোচনার কিছু ছিল না, আলোচনার বিষয় থাকলে আওয়ামী লীগের লোকের সাথেও জবাব দিতে প্রস্তুত। সোহানা সাবা বাস্তবে এমন কিছু করে থাকতেই পারেন, কিন্তু আমি বলছি এটা একটা সিনক্রোনাইজড শুরু হয়েছে। মাকসুদুল হকের কলামে কিভাবে এই সব ঘটনা ঘটেছে, এগুলোকে স্টিগমাটাইজ কীভাবে করা হচ্ছে, কীভাবে হিজবুত তাহরির এটা সেটা মিলে নাকি এগুলো করেছে, অনেক বিদেশি শক্তি মিলে টিপিক্যাল ন্যারেটিভ আছে মানুষের যেরকম সেরকম। এখনকার এই ভিডিওতে শেখ হাসিনা অডিওতে শেখ হাসিনা দাবি করছেন আমাদের সাইদ। আমার দিনটার কথা মনে পড়ে এবং আমি একটা আলাদা মৃত্যু নিয়ে খুব দ্রুত, তখন আমি অনেকগুলো ভিডিও করতাম, প্রতিটা ইস্যুতে কথা বলতে চেষ্টা করতাম, 4টা-5টা ভিডিও আমি প্রতিদিন দিয়েছি প্রতিটা ইস্যু নিয়ে। সো ওই মৃত্যুটাকে নিয়ে আলাদাভাবে কথা বলেছিলাম এবং আমার সামহাও মনে হয়েছিল এটা যখন প্রচারিত হবে, আমিও আমার জায়গা থেকে যতদূর সম্ভব প্রচার করব। এটা যখন প্রচারিত হবে তখন এটা আগুন জ্বালিয়ে দেবে, কারণ একজন নিরস্ত্র মানুষ যে দুপাশে হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে তাকে গুলি করে পুলিশ হত্যা করছে, একেবারে নিরস্ত্র, এবং পুলিশ কোনোভাবে থ্রেটেড ছিলেন না। সাইদের আশপাশে কেউ নেই, দীর্ঘ বড় ফ্রেমে কেউ নেই, দীর্ঘ একটা জায়গা ফাঁকা। এটাকে অবশ্য এই আলাপ কেউ করেছেন, সাইদের হাতে একটা লাঠি ছিল, সেই বিচারক মানিক বলেছিলেন। পরে দেখি যে একটা বিখ্যাত বা কুখ্যাত শো হয়েছিল যেখানে চ্যানেল আইয়ের একজন অ্যাঙ্কারের সাথে তিনি তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন, সেখানে তাকে সশস্ত্র বলছেন, কারণ একটা লাঠি নিয়ে সাইদ দুপাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আরেকজন ব্যক্তি জনাব নাইমুল ইসলাম খান বলছেন, যেখানে ভিডিওর মাঝখানে কাটা হয়, সুতরাং গুলিটা পুলিশের ছিল কিনা সেটা নিশ্চিত নয়। আমি তখন বলছিলাম ফুল ফ্রেম হলেও তো এই আলাপ করা যায়, আনকাট শট যদি হয় তাহলে পুলিশের গুলি করতে দেখা গেছে, কিন্তু গুলি পেছন থেকে অন্য আরেকজন করেছে, সেটা তার ফ্রেমে দেখা যাচ্ছে না। মানে এইসব তখনই শুরু হয়েছিল। এবং এখন শেখ হাসিনা বলছেন এই যে সাইদের গায়ে গুলি লাগলো বলা হচ্ছে, তার ভাষায় রক্ত কোথায়, উনি কোনো রক্ত দেখছেন না, এবং তাকে যখন নিয়ে যাওয়া হয় কোনো রক্ত ওখানে মানে পড়তে থাকার কথা ছিল সেটা নেই। নট অনলি দ্যাট, তার বন্ধুরা তাকে নিয়ে নাকি 4-5 ঘন্টা কোথাও লুকিয়ে রেখেছিল বা তার ভাষায় অন্য কিছু করেছিল, কারণ তিনি বলছেন 4-5 ঘন্টা পর যখন হসপিটালে নেয় সেখানে তখন সে মারা যায়। অবশ্য শেখ হাসিনা সাইদের মৃত্যু হয়েছে এটুকু অন্তত বলছেন। এর সাথে তিনি বলছেন সেই পুরনো, আমাদের মনে আছে নিশ্চয়ই, এটা যে মামলা হয়েছিল সেখানে দুই পক্ষের তাদের নিজেদের মধ্যে নাকি মারামারি, ঢিলের মধ্যে পড়ে ঢিলের আঘাতে মারা গেছে, সেটাও বলছেন উনি নাকি একটা ভিডিওতে দেখেছেন। এরকম পুলিশের সাথে মারার সময় তার মাথায় এসে একটা ঢিল পড়ে, সেটাতে সে পড়ে যায় এবং সেটার জন্য তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছে ইত্যাদি। তাহলে যে কথাটা বলছিলাম, এই আলাপগুলো এখনই শুরু হয়ে গেছে, এই আলাপগুলো এখনও চলছে। সাইদকে কি বুলেট দিয়ে গুলি করা হয়েছিল, সেই বুলেটে রক্ত পড়ে কিনা ইনস্ট্যান্টলি, সেটা শেখ হাসিনা না জানার কোনো কারণে, কিন্তু তিনি এগুলো শয়তানি করছেন, একদম শয়তানি করছেন। এবং কেন, কোন উদ্দেশ্যে করছেন আমরা বলতে পারি, এগুলো ক্লু ধরিয়ে দিচ্ছেন তার লোকজনকে, তারা মাঠে কোন কথা বলে শোরগোল করবে এবং তাদের আদার পিপল যারা আছেন তারা কোন কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে, সেই সিগন্যাল তিনি তার জায়গা থেকে দিচ্ছেন। আমরা নিশ্চিতভাবে জানি আওয়ামী লীগ এভাবেই তার ইতিহাস বিকৃত করে। 52 সালের ভাষা আন্দোলনের সময় 21শে ফেব্রুয়ারির সময়, তার আগে থেকেই শেখ মুজিবুর রহমান জেলে ছিল, তখন সেটাও নাকি তার নেতৃত্বে হয়েছে। তিনি জেলের টয়লেটের মানে ভেন্টিলেটর দিয়ে চিরকুট লিখে নাকি ইনস্ট্রাকশন দিতেন। মানে কপাল ভালো, মানে যতদিন উনি বেঁচে ছিলেন এবং মোটামুটি সক্ষম বয়সে ছিলেন, মানে পারলে পলাশির যুদ্ধ সব কিছুতে তার রোল এনশিওর করে, সিপাহী বিদ্রোহ উনি জন্মাননি বলে সেটা করতে পারেননি, কিন্তু এভাবেই তারা ইতিহাস বিকৃত করেছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায়নি, অনেকভাবে প্রমাণ করা যায়। তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এবং আমি বহুবার বলেছি এতে সমস্যার কিছু নাই, একজন বুর্জোয়া ডেমোক্রেটিক পলিটিশিয়ানের তাই চাওয়ার কথা, কিন্তু না, তিনি 7ই মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং যে তাজউদ্দিন আহমেদকে তিনি রেকর্ড করে দিতে চাননি স্বাধীনতার ঘোষণা, তাজউদ্দিন আহমেদের বড় কন্যা শারমিন আহমেদ তার বই নেতা ও পিতাতে চমৎকারভাবে সেটা বয়ান করেছেন। শেখ মুজিবুর রহমান নাকি পালিয়ে যাওয়ার সময় চিটাগাং ওয়্যারলেসে একটা ঘোষণা দিয়ে গেছেন। আমার কাছে এটাকেও একই রকম ম্যানুফ্যাকচার্ড ইতিহাস বলে মনে হয়, ম্যানুফ্যাকচার্ড ইতিহাস। একইভাবে বহু ইতিহাস ম্যানুফ্যাকচারিং তারা করেছে স্বাধীনতার পরে। মানে লিস্টটা অনেক বড়, দীর্ঘ। সেনাপতি হিসেবে, যোদ্ধা হিসেবে না, সেনাপতি হিসেবে থ্যাংক ইউ। আমি আপনাকে এই কৃতজ্ঞতাটুকু জানাতে অনেক দেরি করে ফেললাম। না, আপনি ক্ষমা করবেন। না। দলের পক্ষে, আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা মজলুম বসবাস করি সবার হয়ে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কঠিন দিনে আমাদের পাশে বহুন কেউ দাঁড়ায় নাই, ওই সময় আপনি দাঁড়াইছেন আমাদের পাশে। আল্লাহু আকবার। জি, আল্লাহু আকবার। আমি তো আপনার এই ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমি খালি একটা কথা আপনাকে বলতে চাই, আমার বড় ভাই, যে জামায়াতের আপনি এত বড় পজিশন থেকে আমাকে যে কল করছেন, আমি রিয়েলি আই এম গ্রেটফুল। আই থিঙ্ক অল মাই ফাইট অ্যান্ড অল মাই লেবার ফর অল দিস টাইম, আজকে আমি খুব শান্তি পাচ্ছি। 11 সালে যখন প্রথম লিখলাম নয়া দিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে, আমার উপর দিয়ে যে কি ঝড় গেছে, আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিচ্ছে, দেশে যাওয়া বন্ধ করে দিচ্ছে, আমার বিরুদ্ধে অনেক কিছু করছে, মামলা দিছে।
তো আমার একটা কথা আছে, এখন আপনারা কেন ভাইয়া, কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাসেম আলী, তার ছেলে, তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম স্যার, তার পরিবার, তার ছেলের সঙ্গে আমি দেখা করছি, ব্রিগেডিয়ার আজমির সঙ্গে আমি দেখা করছি, আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে। কামরুজ্জামান, যার বিরুদ্ধে আমি সাক্ষী দেই নেই বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে, তো এই পরিবারগুলোকে একটা সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই, আমি যাইতে চাই। যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এসকে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে, তাকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুল ভাইকে, কেন আমি বলতে পারবো না, তাজুল ভাইয়ের নাম্বার আমাকে দিছে নয় দিগন্ত থেকে, তার এডিটার। তো আমি চাই কি যে এসকে সিনহাকে দেশে আইন ইন্টারপোলের মাধ্যমে দুইজনকে মুখোমুখি দাঁড় করে প্রশ্ন করা হোক যে এসকে সিনহা কি বলে আর ওই হাসিনা কি বলে, এবং এই মানুষগুলো যে খুন করছে, আমি যে তার মাঝখানে একটা সাক্ষী। কামরুজ্জামান মানুষ মারে নাই, আমাকে বলে সে হত্যা করছে, তুমি সই করো। আমি বলছি না, আমাকে কোনো মতে তোমরা বাধ্য করতে পারবে না। তারপর ওই যে চলে আসছি, তারপর থেকে আমার উপর মামলা। তো আমি চাই কি আপনারা হাইলাইট একটা ট্রাইব্যুনাল ফর দিস জামায়াতে ইসলামের বিরুদ্ধে হাসিনা ফ্যাসিজম। অবশ্যই আমরা অবশ্যই উদ্যোগ নেব, আপনি ইনশাআল্লাহ জানবেন, আপনার দোয়া লাগবে, পরামর্শ লাগবে, সহযোগিতা লাগবে। আমি সাক্ষী দিতে চাই কামরুজ্জামানের পক্ষে, শহীদ পরিবারের পক্ষে, মীর কাসেম আলীর পক্ষে, গোলাম আজম স্যারের পক্ষে, সাইদি স্যারের পক্ষে। আরেকবার কৃতজ্ঞতা, আরেকবার ধন্যবাদ। আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিন এবং সেই দিনটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম, যেদিন খুনিরা কাঁদবে এবং মজলুমরা হাসবে। জি স্যার, এসকে সিনহার ব্যাপারটা আমি আবার হাইলাইট করবো, তাকে নিয়ে আসেন, আমি সাক্ষী দিতে চাই। আই ওয়ান্ট টু স্ট্যান্ড অন দ্য কার্ড করা এবং বলতে চাই যে কামরুজ্জামানদেরকে খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে 100 বার ঢাকা স্টেডিয়ামে। সেখানে আমরা উৎসব করব, আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি দিব, আমরা মিষ্টি খাবো, আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে সর্বনাশ করছে এই দেশের। এবং থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ আপনি দেশে আসবেন কবে? আমি আবার যাব 2 মাসের মধ্যে, আবার যাব। আমি যোগাযোগ করবো নয় দিগন্ত অফিসে, আপনার সাথে, আপনার ফোন নাম্বার আছে। আসলে আমাকে আপা আর ইন্ডিয়াতে নাই, অবশেষে আমাকে আপার সন্ধান পাওয়া গেছে। আমাকে আপা কোথায় আছে? আসলে আপা তো কষ্টে আছে, যে এত কিছু করলো। এখন একটা কথা আছে না, যে ঘরটা আমি করলাম সেই ঘরে আমি ঘুমাইতে পারলাম না, ঠিক না? বিগত 15 বছর তো আপা ফাইজলামি করছে, কোনো কিছু তো করে না, আপনারা জানেন। লাস্ট সময় এসে পদ্মা ব্রিজ, তারপরে যে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমার বাড়ি কিন্তু ফরিদপুরে, আমাদের ফরিদপুরের উপর দিয়ে এই আপনার বিদ্যুৎ লাইন নিছে গোপালগঞ্জের জন্য। গোপালগঞ্জকে এমন একটা সিটি তৈরি করার প্ল্যান করছিল শেখ হাসিনা, এই জন্য মানে বড় বড় লাইন দিয়ে কিন্তু শুধু গোপালগঞ্জের জন্যই সে লাইনটা টানছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ডিরেক্ট গোপালগঞ্জে যাবে। এখান থেকে লাইন কিন্তু ফরিদপুরে আসবে না, আশেপাশে কোনো জেলাও পাবে না। এটা আমরা এখন ফরিদপুরে যারা আছে এটা হইতে দিব না। আমার পাশের অঞ্চল দিয়ে, মানে আমার গ্রামের বাড়ির একদম 2-3 কিলোমিটার দূর দিয়ে একটা মাঠ, ওই মাঠের মাঝখানে দেখলাম এই খামারগুলো। পরে আমি জিজ্ঞাসা করছি কি এগুলো কি, বলো ভাই এগুলো তো সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ডিরেক্ট লাইন নেবে গোপালগঞ্জে। তো আপা যে প্ল্যানগুলো করছিল, এই রাস্তাগুলো করছে, ব্রিজটা করলো, ঠিকমতো তো আপা এগুলো ভোগ করতে পারলো না। আমাকে আপা এগুলো সহ্য করতে না পারে আমাদের আপা বাংলাদেশ আইছে। এটা আবার খুঁজে পাইছে কি আমাদের সার্জিস ভাই, বুঝছেন? এবং বাংলাদেশে তো ভাই, বাংলাদেশে বিনোদন মানে তো আওয়ামী লীগ। তা আমি একটু বিনোদন দিতে আসলাম, যে আপনাদেরকে একটু বিনোদন দিই। সার্জিস ভাই হচ্ছে দেখেন মানে হাসি পায়, সার্জিস হয়তো এই অঞ্চল আসছিল ঢাকা থেকে, মানে তো ব্রিজের উপর এসে মানে নিজের দিকে তাকায়, মানে আপারে খুঁজতেছে। তো ওইখানে আবার বাংলাদেশের পোলা আমাদের পুংটা ভাই দেখেন ছবিটা কি করছে, এখানে কি করছে, আপারে নিচে দিয়ে দিচ্ছে। তার মানে আপা ব্রিজের নিচে, মানে আপা কষ্টে দুঃখ কষ্ট ইন্ডিয়াতে থাকতে না পেরে আপা বাংলাদেশে ব্রিজের তলে এসে আশ্রয় নিছে। ওইখানে থেকে দেখবে না ব্রিজের নিচে, এই জন্য আপা আমাদের আপা ব্রিজের নিচে আছে। আর মানে যে কোনো সময় মুভ করবে ইন্ডিয়াতে, কিন্তু আমাদের সার্জিস ভাই চোখে ধরা পড়ে গেছে, বুঝতে পারছেন? সার্জিস ভাই চোখে ধরা পড়ে গেছে। এই যে জিনিসগুলো, এই যে বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এইভাবে বিনোদন নিচ্ছে, বেগম খালেদা জিয়াকে নিয়ে তো এইভাবে কেউ বিনোদন নেয় নাই। এইভাবে বেগম খালেদা জিয়াকে নিয়ে কি বিনোদন নিচ্ছে? ওই যে ভাষণ দিয়েছিল বাড়ি গোপালগঞ্জের নামই পরিবর্তন করে দেবো, সেটাই তো হবে, সেটাই তো হবে। এই যে ভাষণগুলো নিয়ে মানুষ টল করছে, কিন্তু এগুলো তো এখন সত্য হবে। কিন্তু আমাদের আপা যে কথা বলছে, আপা বলছে আওয়ামী লীগ কখনো পালায় না, বঙ্গবন্ধুর মেয়ে কখনো পালায় না, পালানোর ইতিহাস নেই, আপা পালাই গেছে, বুঝতে পারছেন? আপা কিন্তু পালাই গেছে। তো এই ঘটনাগুলো হচ্ছে আপনার যেটা সে বলছিল সেটা করে না, সেটা তার সাথে ঘটে গেছে। বেগম খালেদা জিয়া যেটা বলছিল সেটা সত্য হচ্ছে, কিন্তু আর শেখ হাসিনা আপা যেটা বলছিল যে তারা পালায় না, অলরেডি তার দলবল নিয়ে পালাই গেছে। তারপর যা বলছে সবগুলোই তার বিপরীতে গেছে, যেগুলো বলছে করে না সেগুলোই হয়ে গেছে। যাই হোক, তো আওয়ামী লীগে যারা আছেন ভাই, আপনারা বিনোদন দিচ্ছেন, আমরা বিনোদন নিচ্ছি, খুবই মজা পাইতেছি। ইদানিং আমাদের আর যে ড্রামা, তারপরে হচ্ছে কৌতুক দেখতে হইতেছে না, ফানি ভিডিও দেখতে হইতেছে না, আপনাদের কাছ থেকে মজা নিচ্ছি, অনেক মজা পাচ্ছি, অনেক বিনোদন পাচ্ছি। আর একটা প্রশ্ন করি আপনাদের, করোনা তো নাই, তাহলে মাস্ক পরে কেন মিছিল করেন? বুঝলাম না। মাস্ক পরে মিছিল করার রহস্যটা কি বলে দেন তো? করোনা তো নাই, হ্যাঁ? আপনারা দেখাবেন না যে আপনি মিছিল করছিলেন, মাস্কটা খুলে একটু মিছিল করবেন না? আপা আমি ছিলাম ওই মিছিলে, যদিও আপা এখন 10 জন মানুষের মিছিল দেখে অনেক খুশি হয় আমাদের আপা। যাই হোক, স্বপ্ন নিয়ে বসে থাকবো। যে খালেদ মহিউদ্দিন ভাইয়ের মতো একটা কথা বলি, একটা কথা বলছে যে পিএর 5% সম্ভাবনা যদি হাসিনা থাকতো যে টিকে থাকার জন্য ক্ষমতায়, সে কিন্তু দেশ ছেড়ে পালাইতো না। আর সে চলে গেছে, গিয়ে আবার বাংলাদেশে ব্যাক করবে, টোটালি ইম্পসিবল। মজা করলাম, আসলে হাসিনা আপা বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আছে, মোদির সেবা যত্নে আছে। তো 9 মাস হওয়ার অপেক্ষায় থাকেন, ভালো সুসংবাদ আমরা পাইতে পারি। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন। 2টি কল রেকর্ড, জামাতের আমিরের একটা কল রেকর্ড এবং হাসিনার একটা কল রেকর্ড। দুজনের কল রেকর্ড আপনারা শুনেছেন। একজনের কল রেকর্ড হাসিনা, সে একের পর এক কল রেকর্ড ফাঁস করছে এবং বাংলাদেশের
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কিভাবে অপমানিত লাঞ্ছিত করা যায় বিশ্বের মাধ্যমে, বা দেশের ভিতরে কিভাবে একটা অপদার্থ বানানো যায় সেই চিন্তাভাবনা সবসময় করেই যাচ্ছে, সফল হওয়ার চিন্তাভাবনা করছে, কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয়, সে সফল হতে পারতেছে না। সে বলছিল ডক্টর ইউনূসকে এবং খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে চুবাবে পানির মধ্যে, মারা যাওয়ার আগে আবার টেনে তুলবে, আবার চুবাবে। অথচ সেই পদ্মা সেতু বাংলাদেশে রয়ে গেল, ডক্টর ইউনূস ক্ষমতা পেল, খালেদা জিয়ার পাওয়ার বেড়ে গেল, কিন্তু আমাদের সে আপা সাহেবার সব খুলে গেল। কি ভাগ্য খুলে গেল? না ভাই, দুর্ভাগ্যের প্যান্ট খুলে গেল। তো আসলে ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না। যারা এটা বিশ্বাস করে তারা কোনোদিনও ক্ষমতায় এসে দুর্নীতি, রাহাজানি এগুলো করতে পারে না। আর যারা বিশ্বাস করে না তারা মনে করে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, আর তারা এভাবেই হয়তো দেশ চালাবে। তো যাই হোক, কথা বাড়াবো না, ভিডিওটি শেষ করে দিচ্ছি। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।